দেশ শেষ হওয়ার প্রথম সূত্রপাতটাও এইভাবেই হয়। দীপু চন্দ্র দাসের নামে কখনো বাংলাদেশে কোনো রকম কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। দীপু নিজেও কোনো রকম কোনো হাতিয়ার ওঠায়নি, সে নিজে থেকে কোনো রকম কোনো হিংসা ছড়ায়নি। দীপু বাংলাদেশের কোনো নেতাও ছিল না, দীপু বাংলাদেশের কোনো আন্দোলনকারীও ছিল না। সে ছিল একজন সাধারণ মানুষ, একজন আম পাবলিক, এমন একটা মানুষ যে বাঁচতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের কিছু মানুষজন দীপুর উপর ধর্ম কলুষিত করার দাগ লাগিয়ে দেয়। সব থেকে বড় ব্যাপার, এই রকম নৃশংস হত্যা করার পর এই ঘটনার যখন তদন্ত হয়, কোনো রকম কোনো প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া যায়নি। ঠিক এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে। জয় হিন্দ বন্ধুরা, আপনারা সকলেই দেখেছেন যে বাংলাদেশে একজন হিন্দুকে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। সমস্ত নিউজ চ্যানেল এবং সমস্ত সোশ্যাল মিডিয়াতে একই খবর, দীপু চন্দ্র দাস। কি দোষ ছিল তার? একজন বাংলাদেশি হিন্দু নাগরিককে প্রথমে কারখানা থেকে টেনে বের করে নিয়ে আসা হয়, তাকে গণধোলাই দেওয়া হয়, তারপর তার পাটাকে ধরে কয়েক কিলোমিটার টানতে টানতে রাস্তায় নিয়ে যাওয়া হয়, পরে একটা গাছে ফাঁসি লাগিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। আর ওই মৃত্যুটাকে শয়ে শয়ে মানুষ নিজের মোবাইল ফোনে রেকর্ড করে। ভিডিওটা দেখে মনে হয় সেখানে কোনো মানুষ মারা হয়নি, দেখে মনে হচ্ছে তারা যেন শীতের আগুন পোয়াচ্ছে। এই দীপুচন্দ্র দাস বাংলাদেশের কোনো আইন কানুন, কোনো নিয়ম লঙ্ঘন করেনি। এই ব্যক্তির মৃত্যু এই জন্যই হয় যে সেখানে দেখার বা আইন রক্ষা করার মতো কোনো মানুষ ছিল না। এই পুরো ঘটনাটা কোনো শুনশান জায়গায় হয়নি, কোনো অন্ধকার গলিতেও হয়নি, কোনো রকম কোনো ফাঁকা মাঠে হয়নি, এমন কোনো জায়গায় হয়নি যেখানে পুলিশ প্রশাসনের চোখ পৌঁছতে পারে না। এই গোটা ঘটনাটা খোলা সড়কের মাঝখানে হয়েছে, ভিড় মানুষের মাঝখানে হয়েছে, চিৎকার স্লোগান হাজার হাজার ক্যামেরার মাঝখানে হয়েছে। সম্ভবত এখান থেকেই একটা বার্তা সাধারণ মানুষের কাছে এবং সমাজের কাছে যায়। আজকের এই ঘটনা যদি আপনি নিজে ইগনোর করেন, তাহলে কালকেও কোনো এক দীপু দাসকে কোনো কারণ ছাড়াই মারা হবে। ওই দীপু দাসের পরিচয় একটাই ছিল, সে হিন্দু। এখান থেকেই একটা বড় প্রশ্ন রয়ে যায়, তাহলে কি বাংলাদেশ হিন্দুদের দেশ নয়? বাংলাদেশ কি তাহলে হিন্দুদের জন্য অসুরক্ষিত? তাহলে কি বাংলাদেশ পাকিস্তানের রাস্তায় হাঁটছে, নাকি পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পর আবার সে 71 সালের আগের মতো পাকিস্তান হতে চাইছে? দীপু চন্দ্র দাসের ব্যাপারটা যদি সাধারণ ঘটনা বা দুর্ঘটনা হতো, তাহলে আপনি বা আমি এই গোটা ঘটনাটাকে সাধারণ দুর্ঘটনা বলে এড়িয়ে যেতে পারতাম। কিন্তু সমস্যা কোথায় জানেন? বাংলাদেশের দীপুচন্দ্র দাসের মতো এই ঘটনা শুধুমাত্র একটা নয়। যারা দীপুকে মেরেছে তারা শুধুমাত্র লাঠি পাথর আগুন দিয়ে মারেনি, চুপচাপ কিছু মানুষও সেখানে দাঁড়িয়েছিল, যারা এই গোটা বিষয়টাকে উপভোগ করেছে। এই গোটা বিষয়টাকে দেখার পরেও কোনো প্রতিবাদ না করে নিজের পকেট থেকে ফোন বের করে গোটা ব্যাপারটাকে রেকর্ড করে। তারাও মনে হয় একই দোষের দোষী। এখানে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এই সমস্ত জাতপাত দেখা হয়নি। শুধুমাত্র একটাই দেখা হয়েছে, তার ধর্ম হিন্দু। মনে রাখবেন, যে কোনো ভিড় হঠাৎ করেই কিন্তু হয়ে যায় না। এই গোটা ঘটনাটার মধ্যে ছিল রাজনৈতিক মুনাফা এবং ধার্মিক উস্কানি। এত ভিড়ের মাঝে সবাই একজনকে মারতে থাকে, কারণ আইন যেন দোষী না খুঁজে পায়। ইতিহাস সাক্ষী আছে, দেশের কট্টরপন্থীরা এইভাবেই দেশকে শেষ করে দেয়। আর দেশ শেষ হওয়ার প্রথম সূত্রপাতটাও এইভাবেই হয়। দীপু চন্দ্র দাসের নামে কখনো বাংলাদেশে কোনো রকম কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। দীপু নিজেও কোনো রকম কোনো হাতিয়ার ওঠায়নি, সে নিজে থেকে কোনো রকম কোনো হিংসা ছড়ায়নি। দীপু বাংলাদেশের কোনো নেতাও ছিল না, দীপু বাংলাদেশের কোনো আন্দোলনকারীও ছিল না। সে ছিল একজন সাধারণ মানুষ, একজন আম পাবলিক, এমন একটা মানুষ যে বাঁচতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের কিছু মানুষজন দীপুর উপর ধর্ম কলুষিত করার দাগ লাগিয়ে দেয়। সব থেকে বড় ব্যাপার, এই রকম নৃশংস হত্যা করার পর এই ঘটনার যখন তদন্ত হয়, কোনো রকম কোনো প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া যায়নি। ঠিক এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে। বাংলাদেশের RAB অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তদন্ত করে বলেছে কোনো রকম কোনো প্রমাণ দীপুর বিরুদ্ধে নেই। এই কথাটা আমি বলছি না,
এই কথাটা বাংলাদেশের সুরক্ষা এজেন্সি বলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ফ্যাক্টরির কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি, কারণ ঘটনা সূত্রপাত হয় 4টার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ডওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়োনিয়ার নিট ফ্যাক্টরির 2জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। এই 7 জনের ভিতরে 2জন এমপ্লয়ি আছে। ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা, সে নাকি মহানবী, হ্যাঁ তখন ভিতরে ছিল, ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতেছিল, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এর মানেটা এটাই দাঁড়ায় যে ব্যক্তি অপরাধ করার জন্য তাকে জানোয়ারের থেকেও বেশি নৃশংসভাবে হত্যা করলো, আদতে সে কোনো রকম কোনো অপরাধই করেনি। ঠিক এখানেই আবার একটা প্রশ্ন উঠে এসছে, তাহলে এই ঘটনার সাজা কে দিয়েছে? যদি ভিড় তাকে সাজা দিয়ে থাকে, তাহলে ওই ভিড়ের মানুষগুলোর মধ্যে কোনো রকম আইন কানুনের ভয় কেন নেই? ক্যামেরা রেকর্ড করছে, তার নিজের ভয় নেই, লোকজন দেখছে, তাতেও তাদের কোনো ভয় নেই। দেশের আইন কানুন আছে, সেই আইন কানুনকে কোনো রকম কোনো তোয়াক্কাই করেনি তারা। দীপুর মৃত্যুর সবথেকে বড় উদাহরণ একটাই, যে বাংলাদেশের আইন কানুন সমস্ত কিছু শেষ করে ফেলেছে। এই রকম নৃশংসতা তখনই হয় যখন দেশের আইন শেষ হয়ে যায়। গত 2 বছর ধরে আমরা এই একই প্যাটার্ন দেখতে পাচ্ছি। 2024 থেকে 25 এই একই রকম ভাবে আলাদা আলাদা এলাকাতে হিন্দু বস্তিগুলোর উপরে হামলা হয়েছে, ভেঙে ফেলা হয় মন্দির, মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে চাপ দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। 2024-এর রাজনৈতিক অস্থিরতা আসার পর হিন্দুদের ওপর, হিন্দুদের মঠ মন্দিরের ওপর প্রায় 2000-এরও বেশি হামলা হয়েছে। বহু পরিবারকে জীবন বাঁচানোর তাগিদে তাদেরকে তাদের নিজের জায়গা থেকে অনেক দূরে চলে যেতে বাধ্য করা হয়। প্রশ্ন একটাই, এই সুরক্ষার দায় ভার কার? যে কোনো ছোটখাটো ঘটনাতে এলাকা এমনভাবে উত্তপ্ত হয়, এরা নিজেদের মিডিয়া অফিসগুলোকেও নিজেরাই ভেঙে চুরমার করে ফেলে, আবার ওই অফিসগুলোর ভেতরে নিজেরাই লুটপাট চালায়। এরা এটাই বোঝে না যেগুলো তারা ভাঙচুর করছে বা যেগুলো লুটপাট করছে সেটা তাদের নিজের দেশেরই সম্পত্তি। প্রশ্ন এখানেই শেষ নয়, প্রশ্ন আবারও এর পরের নামটা তাহলে কার আসবে? একজন হিন্দু শ্রমিক 18ই ডিসেম্বর 2025 সালে সড়কের মাঝখানে তাকে জীবন্ত পুড়িয়ে মেরে সমাজের কি উপকারটা হলো তা এরা নিজেরাও জানে না। গত 3 বছর আগে বিয়ে হয় দীপু এবং 1 থেকে 1.5 বছরের একটা বাচ্চা আছে তার। পুরো পরিবারে একমাত্র দীপুই ইনকাম করে। প্রথমে দীপুকে ওই কারখানা থেকে জোরপূর্বক ইস্তফা দেওয়ানো হয়। এই ঘটনার পর ওই কারখানার সমস্ত মানুষদেরই দরকার ছিল যত তাড়াতাড়ি সম্ভব সেখানকার পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার জন্য, কিন্তু ওখানের মানুষজন এই পুলিশ প্রশাসনকে খবর দেওয়াটা প্রয়োজন মনে করেনি। কারখানার সামনে তখন অসম্ভব ভিড়, সেই ভিড়ের মাঝে দীপুকে তুলে দেওয়া হয়। এটার মানেটা পরিষ্কার যে পুরো ব্যাপারটা প্ল্যান মাফিক এবং বুঝে শুনে করা হয়েছে। RAB এই ঘটনা তদন্ত করার পর মোট 12 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ওই কারখানার কর্মচারীও রয়েছে। আর দীপু হত্যার পরের দিনই নিউ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অফিসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বাংলাদেশ পুলিশ ওই 12 জনকে গ্রেপ্তার করার পর আদালত তাদের কি সাজা দেবে সেটাই এখন দেখার। যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে তাতে করে আগামী দিন আরও ভয়াবহ হতে পারে। এই গোটা ঘটনার জবাব কে দেবে? যারা বেঁচে আছেন তারা কিভাবে বাঁচবে? তাই আওয়াজ উঠুক, ওই দেশের সরকার পর্যন্ত যেন এই আওয়াজ শুনতে পায়, কারণ যারা ওখানে এখনো পর্যন্ত বেঁচে আছেন তারা যেন আগামী দিনগুলো শান্তিতে এবং সুরক্ষিত উপলব্ধি করে। সবশেষে আজকের ঘটনা এই পর্যন্তই। সকলে ওখানেও সুখে থাক, শান্তিতে থাক, ভালো থাক, এখানেও ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।